আসসালামু আলাইকুম। জুওলজি এমসিকিউ সলভ সিরিজে আজকে আমরা খুবই অল্প সময়ের মধ্যে পরিপাক ও শোষণ অধ্যায়ের এমসিকিউ গুলো দেখে ফেলবো। তো প্রথমেই দেখো কোনটা আমিষ পরিপাককারী এনজাইম। এই অধ্যায়ে খাবারের সাথে সংশ্লিষ্ট এনজাইম গুলা কোনটি কোন অঙ্গ থেকে আসে, কি জাতীয় খাবারকে ডাইজেশন করে এবং কি তৈরি হয় এন্ড প্রোডাক্ট হিসেবে। খুবই ইম্পর্টেন্ট, বক্সটা একদম পুরোটাই দেখে ফেলবা এবং প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে। তো এখানে দেখো প্রথম অপশন বলছে লাইপেজ। আমরা জানি লাইপেজ কিন্তু লিপিড ক্যাটাইজেশন করে, লিপিড প্লাস এইচ, লাইপেজ। কোনো খাদ্য উপাদানের পরে এএসইএস যুক্ত হওয়া মানে ওই খাদ্য উপাদান পরিপাককারী এনজাইম বোঝায়। এরপরে ল্যাকটেজ, ল্যাকটোজ পরিপাককারী এনজাইম। ল্যাকটোজ হচ্ছে দুধের চিনি, তাহলে এটা কার্বোহাইড্রেট জাতীয়। রেনিন, রেনিন হচ্ছে দুধের প্রোটিন কেসিনকে ডাইজেশন করে, তাহলে রেনিন এটা প্রোটিন কেসিন, তাহলে এটা হইতে পারে আনসার। লাস্টটা দেখি একটু, আইসোমল্টেজ, এটা আইসোমল্টোজ যে কার্বোহাইড্রেটটা আছে সেটাকে পরিপাক করে। তাহলে আলটিমেটলি এখানে আনসার কিন্তু রেনিন। ওকে, এটা তোমরা পারবা। এখন দুইটা জিনিসে তোমাদের ঝামেলা লাগে, প্রোটিন পরিপাকের খুবই গুরুত্বপূর্ণ দুইটা এনজাইম আমাদের বডিতে, পেপসিন এবং ট্রিপসিন। এই দুটো ঝামেলা লাগে। পেপসিন মনে রাখবা পাকস্থলী থেকে নিঃসৃত হয়, আর ট্রিপসিন নিঃসৃত হয় অগ্নাশয় থেকে। ওকে, এই যে পেপসিন, এই পেপসিনোজেন হিসেবে নিঃসৃত হয়, একে সক্রিয় কে করে এই সেল দিয়ে সক্রিয় হয় সে, ঠিক আছে। আর ট্রিপসিন সক্রিয় হয় এন্টেরোকাইনেজ দিয়ে। ওকে, এরপর এই পেপসিন কাকে ভাঙে, ও ডিরেক্ট যে প্রাইমারি প্রোটিনটা, ওই প্রোটিনটাকেই ভাঙে। আর ট্রিপসিন যেটা প্রোটিন পরিপাক হয়ে যে প্রোটিওজ আর পেপটন তৈরি হয় তাকে ভাঙে। সো এই জিনিসটা একটু সুন্দর করে দেখে ফেলবা, এটা কিন্তু আসে পরীক্ষাতে। ওকে, এরপর আসো সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয় কোথায়। তো খাদ্যসার শোষণ যদি আমরা চিন্তা করি, স্টমাক আছে, ক্ষুদ্রান্ত্র আছে, বৃহদন্ত্র আছে, তাহলে ক্ষুদ্রান্ত্রে সব থেকে বেশি খাবার পরিপাক হয়। মোট খাবার শোষণের 90% ক্ষুদ্রান্ত্রে হয়, আর বাকি যে 10% এটা বৃহদন্ত্র এবং পাকস্থলী মিলিয়ে হয়। ওকে, আর বৃহদন্ত্রের মধ্যে তোমরা জানো যে মেইনলি পানি শোষণ হয়। বৃহদন্ত্রে কি শোষণ হয়? মেইনলি পানি শোষণ হয়। ওকে, এরপর যদি দেখো ক্ষুদ্রান্তের মধ্যে কোথায় শোষণ সব থেকে বেশি হয়। ক্ষুদ্রান্ত্রের তিনটা অংশ, ডিউডেনাম, জেজুনাম আর আইলিয়াম। তো ক্ষুদ্রান্ত্রের মধ্যে সব থেকে বেশি শোষণ হয় জেজুনামে, আইলিয়ামে কিন্তু অনেক কম হয়। অনেক বই আইলিয়াম বলবে, আমি জানি না কি হিসেবে আইলিয়াম বলেছে, কিন্তু আইলিয়ামে আসলে খুবই কম শোষণ হয়। দেখা যায় যে এখানে আমরা বাইল অ্যাসিডের শোষণ দেখবো এবং ভিটামিন B12 এর শোষণটা দেখবো মেইনলি, আর বাকিগুলা কিন্তু অলরেডি জেজুনামে শোষণ হয়ে গেছে। তাইলে এভাবে যদি মনে রাখো, সব থেকে বেশি ক্ষুদ্রান্ত্রে আর বৃহদন্ত্রের স্টমাক মিলে 10%, আর ক্ষুদ্রান্ত্রের মধ্যে সব থেকে বেশি কোথায়? জেজুনামে। এতটুকু মাথায় রাখো। তাইলে এখানে সবচেয়ে বেশি খাদ্যসার কোথায় শোষিত হয়? জেজুনামে অবভিয়াসলি, কারণ এখানে ক্ষুদ্রান্ত্রের পার্টগুলোর কথাই জানতে চেয়েছে। আর যদি ওভারঅল বলে তাহলে ক্ষুদ্রান্ত্রের আনসার হবে। আর ভিটামিন B12 কোথায় শোষিত হয়? আইলিয়ামে। এরপরে আসো, 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার মুহতাসিমের ওজন 65 কেজি হলে তার বিএমআই কত? এখন এখানে বিএমআই হিসাব করা মাস্ট, জানতেই হবে, একটা প্রশ্ন চলে আসবে এবং ইন্টারপ্রিটেশনটা জানতে হবে। কোন স্তরে থাকলে কোন টাইপের মানুষ বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট জানা। তো এখানে দেখো আমরা একটু হিসাবটা তোমাকে দেখাই। ফুট ইঞ্চিতে যদি দেয়া থাকে, মিটারে দেয়া থাকলে তো সমস্যা নেই, বা সেন্টিমিটারে, কিন্তু ফুট ইঞ্চিতে দেয়া থাকলে আমাদেরকে সেটা সেন্টিমিটার টু মিটারে কনভার্ট করতে হবে। তো প্রথমে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব, বা ইঞ্চি আগে ইঞ্চিতে ভেঙে নিই। দেখো 5 ফুট, আমরা জানি 1 ফুটে 12 ইঞ্চি। সো এই 5টাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের ইঞ্চিতে বের হয়ে যায়। সো 5 × 12, আর অলরেডি তোমার কাছে 4 ইঞ্চি দেওয়া ছিল, যোগ করে দিলাম, মোট 64 ইঞ্চি আসলো আমার কাছে। ওকে, এরপর 64 ইঞ্চিটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব। আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাইলে আমরা 2.54 দিয়ে গুণ করেছি। এখন যেটা পেয়েছি এটা হচ্ছে সেন্টিমিটারে। এখন এটাকে মিটার করতে হবে। আমরা জানি যে 1 মিটারে 100 সেন্টিমিটার, বা 100 সেন্টিমিটার 1 মিটার, তো আমরা 100 দিয়ে ভাগ করে দিয়েছি, 1.6256 মিটার আসছে। আলটিমেটলি আমরা দুইটা সংখ্যা পর্যন্ত নিয়েছি। ওকে, তাহলে এইটা আসলো মিটারে তার উচ্চতা। এখন বিএমআই বের করো। বিএমআই এর সূত্র হচ্ছে ওয়েট ইন কেজি বাই হাইট ইন সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ওয়েটটা বসালাম, আমার 65 কেজি দেয়া আছে, আর এখানটাতে হাইট যেটা বের হইলো সেটা আমি দিয়ে দিলাম, অ্যান্ড আলটিমেটলি উত্তর আসছে 24.76। বাট এই দশমিকের পরের সংখ্যা অনুযায়ী একটু ভ্যারি করতে পারে, তো সব থেকে কাছাকাছি উত্তরটা হচ্ছে 24.80। ঠিক আছে, এটা আনসার করে ফেলবে। একটু কমেন্টে জানাবা যে বলো তো এটি স্থূলতার কোন স্তরে পড়ে, বা বিএমআই ইন্ডেক্সের কোন স্তরে এটা পড়ে। এটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ম্যাথটা পারতে হবে, ইন্টারপ্রিটেশন জানতে হবে, ইনশাল্লাহ একটা প্রশ্ন এখান থেকে পাবে। এরপরে আসো 4 নম্বর কোশ্চেন, অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন কোনটা? আমরা জানি অগ্নাশয় থেকে মেইনলি 4টা হরমোন নিঃসৃত হয়, খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বরে ইনসুলিন, তারপর গ্লুকাগন, তারপরে সোমাটোস্ট্যাটিন এন্ড প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তো এখানে আমরা কোন কোষ থেকে কোনটা নিঃসৃত হয় এটাও একটু জানতে হবে আমাদের। বিআই, মনে রাখবা, বিআই মশাই, বি
আই, আমার মনে থাকতো না, আমি এটা দিয়ে মনে রাখতাম ছোট থেকেই। তো বি ফর বিটা, আই ফর ইনসুলিন। তাহলে যদি এই একটা মনে থাকে বাকিগুলো মনে থাকবে। তাইলে বিটা সেল থেকে ইনসুলিন নিঃসৃত হয়, আলফা থেকে তাহলে গ্লুকাগন, অ্যান্ড ডেল্টা সোমাটোস্ট্যাটিন, ডেল্টা থেকে। এইগুলো জানতে হবে। এরপর আরেকটা জিনিস হচ্ছে কাজ কি, ইনসুলিনের কি কাজ? ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজ লেভেলকে কমিয়ে রাখা ব্লাডে। ডায়াবেটিস যাদের হয় ইনসুলিন কমে যায়, গ্লুকোজ লেভেল বেড়ে যায় ব্লাডে। আর গ্লুকাগন যেটা, এটা গ্লুকোজ লেভেল বাড়িয়ে রাখে। আর সোমাটোস্ট্যাটিন যেটা, এইটা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, পিপি যে হরমোনটা আছে ওইটা রিলিজটাকে কন্ট্রোল করে। আর পিপি যেটা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটা আমাদের খাওয়ার পর যে একটা স্যাটাইটি আসে, যে না পেট ভরেছে, এই অনুভূতিটা নিয়ে আসে। কারো যদি পিপি না থাকে তাহলে কিন্তু অনেক খাইলেও তার ক্ষুধা যাবে না। তাইলে এই জিনিসগুলো আমরা দেখে ফেলবো। এখন অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন কোনটা? খুবই সহজ, ইনসুলিন আর গ্লুকাগন। বাট এই সাইড ইনফরমেশনগুলো আমাদের দেখে আসতে হবে। ওকে, এরপর আসো, যকৃতে গ্লাইকোজেন সঞ্চয়কে কি বলে? একটু ট্রিকি কোশ্চেন। তো দেখো, যকৃতে আসলে গ্লাইকোজেন সঞ্চয় থাকে আমরা এটা জানি। যকৃতে একটা প্রসেসের মাধ্যমে এটাকে সঞ্চয় করে। সেই প্রসেসটা কি? যকৃত আসলে রক্ত থেকে গ্লুকোজটাকে নিয়ে ওটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে তারপর জমা রাখে। সো গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের যে কনভার্সন, এটাকে আমরা কি বলি? গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস, জেনেসিস মানে তৈরি হওয়া, গ্লাইকোজেন তৈরি হওয়া। তাইলে এই যে গ্লাইকোজেনেসিস, এইটাই আসলে উত্তর হবে। তারপরে বাকি অপশনগুলো একটু দেখো। তাহলে গ্লাইকোজেনেসিস কি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের কনভার্সন। গ্লাইকোলাইসিস, দ্যাট ইজ গ্লুকোজের লাইসিস। তাহলে এইটা শ্বসনের একটা ধাপ, যেখানে আমরা গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পাই। কোনো সন্দেহ আছে? না। এরপরে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন লাইসিস, লাইসিস মানে ভাঙা। তাহলে গ্লাইকোজেনকে ভাঙতেছি, গ্লাইকোজেন ভাঙলে কি হবে? গ্লাইকোজেন ভাঙলে আমরা আলটিমেটলি গ্লুকোজ পাবো। তো এইটাও অ্যাকচুয়ালি যকৃতে হয়, অন্য জায়গায় হয়, বাট যকৃতে মেইনলি হয়। যখনই রক্তে গ্লুকোজ কমে যায়, তখন ও নিজের মধ্যে, যকৃতের মধ্যে যে গ্লাইকোজেনটা আছে সেটা ভেঙে গ্লুকোজ তৈরি করে ব্লাডে সাপ্লাই দেয়। নাহলে তো আমরা শ্বাস করে মাথা করে পড়ে যাইতাম। এরপর দেখো গ্লুকোনিওজেনেসিস, নিও মানে নতুন। সো গ্লুকোনিওজেনেসিস মানে নতুন কোনো কার্বোহাইড্রেট ছাড়া অন্য বা নতুন কোনো সাবস্টেন্স থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, দ্যাট ইজ গ্লুকোনিওজেনেসিস। নিওটা দিয়ে মনে রাখবা। ওকে, তো এই সোর্সটা কি কোথা কোথা থেকে তৈরি হতে পারে? কার্বোহাইড্রেট ছাড়া মেইনলি অ্যামিনো অ্যাসিড এবং গ্লিসারল থেকে তৈরি হয়। অ্যামিনো অ্যাসিড আর গ্লিসারল, ওদের স্ট্রাকচার কার্বোহাইড্রেটের মতো কাইন্ড অফ, বা তুমি যদি মলিকিউলগুলো দেখো ওরকম। আচ্ছা, তাইলে এখানে এই জিনিসগুলো আমরা দেখে ফেললাম। এখন আরেকটা জিনিস একটু দেখো, এই যে যকৃৎ গ্লাইকোজেন জমা রাখে, এখানে একটা ইনফরমেশন আছে, সর্বোচ্চ 100 গ্রাম পর্যন্ত গ্লাইকোজেন জমা রাখতে পারে যকৃৎ। এবং এটার কাজ কি? এটা হচ্ছে রক্তের গ্লুকোজের মাত্রা ব্যালেন্স করে। রক্তে বেড়ে গেল গ্লুকোজ, সে গ্লাইকোজেন তৈরি করে নিজের মধ্যে জমা রাখলো, রক্তে যাতে না বাড়ে। আবার রক্তে কমে গেল, সে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে ব্লাডে পাঠাই দিল। তাহলে ব্যালেন্স হইলো, মেনটেনেন্স হইলো। ঠিক আছে, তাহলে এখানে আনসার ক। এরপর আসো, দুধ দাঁতে অনুপস্থিত থাকে কোনটা? এটা বেশ ইম্পর্টেন্ট দাঁতের সংকেত। তো পার্মানেন্ট টিথ বা আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে যে দাঁতটা থাকে, তার সংকেত কি? আইসিপিএম 21-23। আইসিপিএম 21-23। দেখো, আই 2টা, সি 1টা, পি 2টা, আর মোলার হচ্ছে এম 3টা। এটা হচ্ছে যে কোনো এক পার্টের এক সাইড। তো এখানটাতে আমরা দেখতেছি ইনসিস 2টা আছে, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা, মোলার 3টা। আর ডেসিডুয়াস বা বাচ্চাদের দাঁতের ক্ষেত্রে, দুধ দাঁতের ক্ষেত্রে আমরা জাস্ট প্রিমোলারটা একটাও পাবো না, আর এই মোলারের 3 নম্বরটা পাবো না, যেটাকে আমরা আক্কেল দাঁত বলি। ওই 3 নম্বরটা, দ্যাট ইজ একদম পেছনের যে দাঁতটা, ওইটাতে পাবো না। বাচ্চাদের ওটা অবভিয়াসলি থাকবে না। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলাটা এরকম হয়ে যায়, বা আমরা সংক্ষেপে আইসিএম দিয়ে 212 লিখতে পারি। তাহলে 21-23 212 আইসিপিএম আইসিএম। তো এখানটাতে অনুপস্থিত কোনটা থাকে? টোটালি অনুপস্থিত কোনটা থাকে? একটা হচ্ছে প্রিমোলার, আর একটা হচ্ছে আক্কেল দাঁত, যেটা উইজডম টিথ, একদম লাস্টের মোলারটা। তাহলে একটা হচ্ছে প্রিমোলার, আর একটা হতে পারে উইজডম টিথ, দুইটা মনে রাখবা। ওকে, তাহলে এটা হচ্ছে আনসার প্রিমোলার। এরপর আসো, লালারসে বিদ্যমান এনজাইম কোনটা? মনে রাখবা, লালারসে 2টা এনজাইম থাকে, একটা ভরপুর থাকে, একটা কম থাকে। ভরপুর থাকে হচ্ছে টায়ালিন, টায়ালিনটা, টায়ালিন বানান জানো? টায়ালিন বাংলায় তো দেখেছো, ইংলিশ বানানটা একটু দেখবা, PTYALIN। এইটা মেডিকেল ভর্তি পরীক্ষা একবার আসছিল, বোর্ড পরীক্ষায় একবার আসছিল, সম্ভবত 2019 সালে। তো সেইবার টায়ালিন সবাই জানে টি দিয়ে শুরু, পি দিয়ে শুরু দেখা দাগাই নেই, ওদিকে যায় নাই। সো ইংলিশ বানান টার্ন একটু জানতে হবে। তো টায়ালিন এইটা ভরপুর থাকে, অনেক থাকে, এবং এটা কার্বোহাইড্রেট পরিপাক করে। আরেকটা হচ্ছে মল্টেজ, মল্টেজ খুবই সামান্য থাকে, বাট এটাও কার্বোহাইড্রেট পরিপাক করে। তাহলে লালারসে বিদ্যমান এনজাইম কোনটা? 2টার যে কোনো একটা হবে। টায়ালিন আছে, তাহলে টায়ালিন আনসার। ঠিক আছে, বাকিগুলো তুমি বলতে পারো কোনটা কোথায় আছে? আশা করি বলতে পারবা। রেনিন পাকস্থলিতে থাকে, পেপসিন পাকস্থলিতে, ট্রিপসিন অগ্নাশয় থেকে আসে। এরপর আসে স্নেহদ্রব্য পরিপাকের সর্বশেষ উপাদান কোনটা? যে কোনো খাবারের ইন প্রোডাক্ট অফ ডাইজেশন জানতে হবে আমাদের। যেমন কার্বোহাইড্রেট পরিপাক হইলে কি পাই আমরা? বিভিন্ন রকম মনোস্যাকারাইড পাই। সেটা ডিপেন্ড করে কি খাবার থেকে তৈরি হচ্ছে। তো সেখান থেকে গ্লুকোজ হইতে পারে, ফ্রুক্টোজ হইতে পারে, গ্যালাক্টোজ হইতে পারে।
আর এরপর প্রোটিন যদি পরিপাক করো, একদম এন্ড প্রোডাক্ট হিসেবে আমরা অ্যামিনো অ্যাসিড পাই। একদম গঠন উপাদান মেইনলি তো অ্যামিনো অ্যাসিড। আর হচ্ছে লিপিড। লিপিড ভাঙলে তুমি জানো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল পাওয়া যায়। এটা কেমিস্ট্রি। তুমি যেটা বেসিক খাদ্য উপাদান সেটাই পাবা। তাইলে স্নেহদ্রব্য পরিপাকে তুমি কি পাবা? এই যে দেখো ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাবা। ওকে? আর আরেকটা জিনিস দেখো, খনিজ লবণ ও পানি যেটা, এদের কিন্তু কোনো পরিপাক হয় না। এরা অপরিবর্তিত অবস্থায় শোষিত হয়। পানি একদম আনচেঞ্জড, অ্যান্ড খনিজ লবণ এটাও আনচেঞ্জড অবস্থায় পরিপাক হয় বা শোষণ হয়। আর যদি তুমি ভিটামিনের কথা বলো, ভিটামিন আসলে ডিরেক্ট পরিপাক হয় না, কিন্তু ভিটামিন দেখা যায় বিভিন্ন খাদ্যের সাথে বিভিন্ন ফর্মে আটকে থাকে, কিছু পরিমাণ কনভার্সন দরকার হয়। সো এদের ক্ষেত্রে সামান্য পরিবর্তন ঘটতে পারে, বাট খনিজ লবণ আর পানির কোনো পরিবর্তন হয় না। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, কোন খাদ্য উপাদান অপরিবর্তিত অবস্থায় শোষিত হয়? খনিজ লবণ, পানি, এগুলা। এরপর আসো, কোনটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি? এটা বেশ ইম্পর্টেন্ট। সব থেকে বড় গ্রন্থি আমাদের দেহের কোনটা বলতো? সব থেকে বড় গ্রন্থি হচ্ছে আমাদের যকৃৎ বা লিভার গ্রন্থি। আর যদি বলে এককভাবে সব থেকে বড় তন্ত্র কোনটা? তন্ত্র মানে পুরো একটা সিস্টেম যেটা একটা সার্টেন কাজ করতেছে, সেটা হচ্ছে ত্বক। আমাদের দেহে প্রোটেকশন দিচ্ছে। এবং দেখো সব জায়গায় আমাদের মানুষদের যতটুকু দেখা যায় সবই ত্বক। সো সব থেকে বড় গ্রন্থি যদি বলে সেটা হচ্ছে যকৃৎ বা লিভার। আর সব থেকে বড় তন্ত্র যদি বলে অবশ্যই সেটা স্কিন বা ত্বক। মনে রাখিও এটা। আর একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে, মিশ্র গ্রন্থি কি কি আছে? আসলে মিশ্র গ্রন্থি অনেক আছে, বাট তোমাদের লেভেলে 3টা জানাই যথেষ্ট। মিশ্র মানে এটার এক্সোক্রাইন ফাংশনও আছে, এন্ডোক্রাইন ফাংশনও আছে। তাইলে এখানে 3টা শয় মনে রাখবা। 3 মহাশয়, অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। 3টা মনে রাখবা। অগ্নাশয়টা মেইনলি আসে। অ্যান্ড আসলে অনেক কিছু কেন আছে বললাম, যকৃৎ যেটা না, যকৃৎ কিন্তু আসলে মিক্সড একটা গ্ল্যান্ড। পরে শিখবা, যদি কেউ এই ব্যাকগ্রাউন্ডে আসো তাইলে শিখবা পরে। এরপর আসো, গবলেট কোষ কোথায় পাওয়া যায়? গবলেট কোষ আসলে পুরো অন্ত্র জুড়েই থাকে কম বেশি, বাট সব থেকে বেশি পাওয়া যায়, যদি আমি রেশিও করে বলি, দেখা যায় যে এটা 80% অলমোস্ট 80% এর মতোই পাওয়া যায় বৃহদন্ত্রের মধ্যে। গবলেট কোষের কাজ কি? মিউকাস সেক্রেশন করা। সো মিউকাস সেক্রেশন কখন দরকার হয়? যখন স্টুলে পানির পরিমাণ কমে যাবে, এটাকে একটু মোবাইল করতে হবে, শক্ত হয়ে যাবে। সো পানি শোষণ হয়ে শক্ত কখন হয়? বৃহদন্ত্রে হয়। সো ওইখানে আসলে এই মিউকাস সেক্রেটকারী গবলেট সেলগুলো লাগে। সো সব থেকে বেশি কোথায় থাকে? বৃহদান্ত্রে। এরপর ক্ষুদ্রান্ত্রে, পাকস্থলীতে অলমোস্ট খুবই কম থাকে। তাইলে ক্ষুদ্রান্ত্রের কই থাকবে? ক্ষুদ্রান্ত্রের আইলিয়ামে। কারণ একদম ডিস্টালে যত যাবা তত আমার গবলেট সেল বেশি লাগবে, পানি শোষণ বাড়তেছে, সলিড হচ্ছে। তো এই জায়গাটাতে আমরা বৃহদন্ত্র বলবো সব থেকে বেশি, এরপর ক্ষুদ্রান্ত্রের আইলিয়ামে, তারপর ডিউডিনামে, ডিউডিনামে উল্টা দিক থেকে আসবে। ওকে? তাহলে এখানে আনসার করো বৃহদন্ত্র। এখন একটা জিনিস আমি এখানে লিখেছি দেখো, আইলিয়াম আর আইলিয়াম, একটা আই দিয়ে একটা ই দিয়ে। তো আমরা জানি বোনসের একটা নাম আছে, এই যে হিপ বোন, হিপ বোনের একটা পার্ট আইলিয়াম, আবার স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট আইলিয়াম। কোনটা কিভাবে বানানটা হবে? তো দেখো, আই আই আমরা কিভাবে লিখি? সোজা করে। হাড্ডি সাধারণত কেমন হয়? সোজা হয়। সো মনে রাখবা, আই দিয়ে যে বানানটা, এটা হাড্ডি। তাহলে এটা হিপ বোনের পার্ট বানানটা। আর এই ই আমাদের নাড়ি ভুড়ি কেমন হয়? পেঁচানো। এই দেখো পেঁচানো। সো এটা মনে রাখবা, এটা ক্ষুদ্রান্ত্রের পার্ট। ওকে? খুবই সহজ মনে রাখা। এরকম বানান দিয়েও কিন্তু বিভ্রান্ত করে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে। আচ্ছা, এরপর হচ্ছে ইউরিয়া কোথায় তৈরি হয়? আমি আসলে এটা অনেকগুলো কোশ্চেন দেখবা, সবই বোর্ড কোশ্চেন, কিন্তু কিছু কোশ্চেন দেখবা যে আজমল স্যারের বইতে নাই। আবার কিছু জিনিস দেখবে একটু অন্যভাবে এসেছে। তো এটা আমি মাজেদা ম্যাম মানে আদার্স বই, আমার নোটও ছিল, সবকিছু মিলিয়ে বানিয়েছি। তো কিছু ইনফরমেশন দেখবা বইতে নাই, এগুলো কিন্তু একটু জানতে হবে। যেমন এখানে কিছু লিখেছি আমি, ইউরিয়া কোথায় তৈরি হয়? দেখো, ইউরিয়া আমরা মেইনলি জানি যকৃতে তৈরি হয়। মানে 95% বা তারও বেশি যকৃতে তৈরি হয়। কিন্তু মাইনর কিছু সাইটও আছে, যেমন ক্ষুদ্রান্ত্রে কিছু পরিমাণ তৈরি হয়, বৃক্কেও কিছু পরিমাণ তৈরি হয়, আর মস্তিষ্কেও কিছু পরিমাণ তৈরি হয়। ওকে? সো আমরা মেইনলি মনে রাখবো লিভারে। এরপর যদি বলে তাহলে ক্ষুদ্রান্ত্র, তারপর বৃক্ক, তারপর মস্তিষ্ক হইতে পারে। একটু 3টা দেখে রাখলাম। ওকে, এখন এখানটা তোমাদের যে ভুলটা করবা, ইউরিয়া আমরা জানি তৈরি হয় যকৃতে মেইনলি, আর বের হয়ে যায় কোথা দিয়ে? মূত্র দিয়ে। মূত্র কই দিয়ে তৈরি হয়? বৃক্ক দিয়ে। তো তোমাদের বইয়ের মধ্যেও দেখলাম এটা ভুল করে লিখে রাখছে বৃক্ক। তো খেয়াল রাখিও, ইউরিয়া তৈরি হয় যকৃতে, বের হয় বৃক্ক দিয়ে। যখন অপশনে যকৃৎ আসে তৈরি হওয়ার ক্ষেত্রে, তখন তো এদিক যাওয়ার প্রশ্নই আসে না, কারণ এরা সবাই মিলে 5%-এর মতো করতে পারে না। তাইলে অবশ্যই এখানে আনসার যকৃৎ হবে। বুঝছো? আর যদি নিষ্কাশিত হয় কোনটা দিয়ে যদি থাকে, তাহলে বৃক্ক হবে। ওকে, আরেকটা জিনিস দেখো লিখেছে, ইউরিয়া তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি? ইউরিয়া চক্র বা অর্নিথিন সাইকেল। এটা একটু দেখে নিবা, কি কি ধাপে তৈরি হয়, একটু যদি দেখতে পারো ভালো হয়। এরপর আসে, পাকস্থলী প্রাচীরের প্যারাইটাল কোষ থেকে কি নিঃসৃত হয়? কোন কোষ থেকে কি নিঃসৃত হয়? ইম্পর্টেন্ট আছে কিন্তু। দেখো, অক্সেন্টিক সেল বা প্যারাইটাল সেল, যেটা প্যারাইটাল মানে একদম বাইরের দিকে সারফেস সেল, তাহলে অক্সেন্টিক বা প্যারাইটাল সেল যেটা, এখান থেকে আমরা 2টা জিনিস পাই মেইনলি, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর
বা ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল। তো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি কাজ করে যেন, অ্যাক্টিভেশন করে, পিএইচ মেইনটেইন করে, জীবাণু মারে। আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর যেটা, এটা ভিটামিন B12 এর শোষণ করে। তো এটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর, আর ভিটামিন B12 কে বলা হয় এক্সট্রিনসিক ফ্যাক্টর। এরপর চিপ সেল বা জাইমোজেনিক সেল বা পেপটিক সেল। সো পেপটিক সেল দিয়ে বুঝতে পারছো পেপসিনোজেন বা কিছু একটা আসবে। আর চিপ মানে চিপ কাজটা করে। সো এখানে চিপ কাজটা কি? এনজাইম নিঃসৃত করে। সো এনজাইম নিঃসৃত করে। আর জাইমোজেনিক সেল, আমরা কিন্তু ইনঅ্যাক্টিভ যে এনজাইমগুলো এগুলোকে জাইমোজেনও বলি। সো সব দিক থেকে মিলে গেল। সেখান থেকে পেপসিনোজেন আসে আর গ্যাস্ট্রিক লাইপেজ আছে। বাচ্চাদের স্টমাকে গ্যাস্ট্রিক লাইপেজ কাজ করে না, আমাদের তো করে না অ্যাডাল্টদের, কিন্তু বাচ্চাদের করে। সেই গ্যাস্ট্রিক লাইপেজটা এখান থেকে আসে। আরেকটা জি সেল দিয়ে মনে রাখা যায় গ্যাস্ট্রিন আসে জি সেল থেকে। তো এটা এই সেল সিক্রেশনকে উদ্বুদ্ধ করে, স্টিমুলেট করে। তাহলে এই জিনিসগুলো একটু জানতে হবে। তার মধ্যে প্যারাইটাল সেল থেকে HCl আসে, এটা সবথেকে ইম্পর্টেন্ট। তারপর চিপ সেল থেকে পেপসিনোজেন আসে, এটা ইম্পর্টেন্ট। তারপর ইন্ট্রিনসিক ফ্যাক্টর আসে প্যারাইটাল সেল থেকে, এইটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে আনসার কোনটা হবে? এই যে প্যারাইটাল সেল থেকে HCl আসে। ওকে, এরপর আসো পিত্তরস খরিত হয় কোনটি থেকে? এটা নিয়েও ঝামেলা করো। পিত্তরস কিন্তু কখনোই পিত্তথলি থেকে আসে না। পিত্তরস তৈরি হয় লিভারে। লিভারে এরকম হেক্সাগোনাল স্ট্রাকচার আছে না, ষড়ভুজাকার। তো তৈরি হয় ওখানকার হেপাটোসাইট থেকে, কিন্তু জমা থাকে পিত্তথলিতে। আমরা যেটা পিত্তথলি হিসেবে চিনি ওটা জাস্ট একটা স্টোরেজ, আর কিচ্ছু না। ওখানে কিছু তৈরি হয় না, মডিফিকেশন সামান্য হয়, বাট তৈরি হয় না। তাইলে পিত্তরস খরিত হয় কোথা থেকে যদি বলে, অবশ্যই যকৃৎ। আর পিত্তথলির কাজটা কি? এটাকে জমা রাখা। ওকে, এরপর আসলে শর্করা জাতীয় খাদ্য শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন কোনটা? এইটা আসলে তোমাদের আজমল স্যারের বইতে ছিল না, এখনকার নতুন এডিশন আছে কিনা আমি জানি না, মাজেদা ম্যাডামের বইতে আছে। শর্করা, এটার পরিপাক নিয়ন্ত্রণ করে ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড। শর্করা, ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড। প্রোটিন আর লাইপেজ যেটা, এই দুটোকেই নিয়ন্ত্রণ করে থাইরক্সিন। মনে থাকবে, খুবই সহজ। প্রোটিন আর লিপিড, এদের দুইজনকে থাইরক্সিন কন্ট্রোল করছে। আর শর্করা, ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড, খুবই সিম্পল। তাইলে এখানটাতে শর্করা জাতীয় খাদ্য 1 আর 2, ইনসুলিন আর গ্লুকোকর্টিকয়েড, দেখতেই পাচ্ছ। তাহলে উত্তর হচ্ছে ক। ঠিক আছে? তো মোটামুটি এগুলা ছিল। এর মধ্যে তোমাদের যেটা জানাই লাগবে সেটা হচ্ছে যে ওই যে পরিপাককারী বিভিন্ন এনজাইমের যে লিস্টটা বক্সটা আছে, অবশ্যই ওটা যদি তুমি না পড়ে যাও আমাকে বলতে পারবে না আপু তুমি কি পড়াইছো, কিছু আসে নাই। ওখান থেকে প্রশ্ন আসবে। আরেকটা বললাম বিএমআই এর ইন্ডেক্স এবং বিএমআই এর হিসাব, ওটা থেকেও ইনশাআল্লাহ পাবা একটা। আর খুচরা কোশ্চেন তো তোমাদের দেখাইলাম ইম্পর্টেন্ট গুলা। তো এই তো, পড়াশোনা করো। আমাদের নেক্সট ক্লাস ইনশাআল্লাহ খুব দ্রুতই আসবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।